Academy of Geography. Subscribe now. আমাদের চারপাশে যে বাতাস আছে সেটাকে তো আমরা দেখতে পাই না, তাই না? কিন্তু ভাবুন তো, এই অদৃশ্য বাতাসেরও ওজন আছে। হ্যাঁ, একদম ঠিক। আর এই ওজনটা কিন্তু আমাদের ওপর সবসময় একটা চাপ দিয়ে চলেছে। আজকের এই আলোচনায় আমরা বায়ুমণ্ডলীয় চাপের এই অসাধারণ জগৎটাকেই একটু কাছ থেকে দেখব। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, বাতাসের এই যে অদৃশ্য ওজন, এটা কি পৃথিবীর সব জায়গায় একই রকম, নাকি জায়গাভেদে এর কোনো পার্থক্য হয়? চলুন এই রহস্যটার সমাধান করার জন্য একটা অভিযানে বেরিয়ে পড়া যাক। তো প্রথমেই একদম মূল বিষয়টা বুঝে নেওয়া যাক। এই যে আমরা বলছি বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা আসলে কি? খুব সহজ করে বললে, কোনো একটা নির্দিষ্ট জায়গার ওপর যত বাতাস আছে সেই বাতাসের মোট ওজনের কারণে যে চাপটা তৈরি হয় সেটাই হলো বায়ুমণ্ডলীয় চাপ। মানে আমাদের মাথার ওপর থাকা বাতাসের পুরো স্তম্ভটা অনবরত আমাদের ওপর চাপ দিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা এই চাপ মাপার জন্য একটা স্ট্যান্ডার্ড মান ঠিক করেছেন। ধরা হয় সমুদ্রপৃষ্ঠের ৪৫ ডিগ্রি অক্ষাংশে আর ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদর্শ বায়ুর চাপ হল ১০১৩.২৫ মিলিবার। আমাদের এই তদন্তের জন্য এটাই হল মাপকাঠি বা বেসলাইন। কিন্তু আসল মজাটা তো এখানেই শুরু। এই যে একটা স্ট্যান্ডার্ড চাপের কথা বললাম, এটা কিন্তু একদম ধ্রুবক নয়। পৃথিবীর এক এক জায়গায় এই চাপ এক এক রকম হয়, কোথাও কম, কোথাও বেশি। আজকের আলোচনার মূল লক্ষ্যই হল এই তারতম্যের পেছনের কারণগুলো খুঁজে বের করা। প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, তাই না? বাতাস তো সবখানেই আছে, তাহলে এর চাপ সব জায়গায় একরকম হবে না কেন? এই রহস্যটা ভেদ করতে হলে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র বা ক্লু খুঁজে বের করতে হবে। আমাদের প্রথম দুটো সূত্র বাতাসের ঘনত্বের সাথে জড়িত, আর এই ঘনত্বকে প্রভাবিত করে মূলত দুটো জিনিস। একটা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আর অন্যটা হলো বাতাসের উষ্ণতা। চলুন এক এক করে দেখা যাক। আমাদের প্রথম সূত্রটা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আর বায়ুচাপের সম্পর্কটা ঠিক উল্টো, মানে একটা বাড়লে আর একটা কমে। বিজ্ঞানের ভাষায় একে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে হলো বাতাসে জলীয় বাষ্প যত বাড়বে বায়ুর চাপ তত কমবে, আবার বাষ্প কমলে চাপ বেড়ে যাবে। এখন মনে হতে পারে এমনটা কেন হয়? কারণটা কিন্তু খুব মজার। জলীয় বাষ্প আসলে শুকনো বাতাসের চেয়ে হালকা, তাই যখন বাতাসে প্রচুর জলীয় বাষ্প মিশে যায় তখন সেই ভেজা বাতাসটা হালকা হয়ে যায় আর স্বাভাবিকভাবেই কম চাপ তৈরি করে। একেই আমরা বলি নিম্নচাপ বা লো প্রেশার। আর উল্টো দিকে শুকনো বাতাস যেহেতু ভারী, তাই সেটা উচ্চ চাপ বা হাই প্রেশার তৈরি করে। এর একটা দারুণ বাস্তব উদাহরণ হল পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল। সেখানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, আর সে কারণে ওখানে একটা স্থায়ী নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আর ঠিক এর উল্টোটা দেখা যায় মেরু অঞ্চলে। সেখানকার বাতাস শুকনো হওয়ায় ওখানে উচ্চচাপ বিরাজ করে। আমাদের দ্বিতীয় সূত্রটাও কিন্তু অনেকটা প্রথমটার মতোই। বাতাসের উষ্ণতা আর বায়ুচাপের মধ্যেও সম্পর্কটা উল্টো, অর্থাৎ উষ্ণতা বাড়লে চাপ কমে আর উষ্ণতা কমলে চাপ বাড়ে। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু খুব সোজা। বাতাস গরম হলে কি হয়? সেটা প্রসারিত হয়, মানে এর অণুগুলো একে অপরের থেকে দূরে সরে যায়। ফলে বাতাসটা পাতলা বা কম ঘন হয়ে যায়। আর হালকা জিনিস তো ওপরের দিকে উঠে যায়, তাই না? এতেই তৈরি হয় নিম্নচাপ। অন্যদিকে ঠান্ডা বাতাস সংকুচিত, ঘন আর ভারী হয় বলে সেটা উচ্চচাপ তৈরি করে। আর দেখুন, এই সূত্রটাও নিরক্ষীয় আর মেরু অঞ্চলের পরিস্থিতিকে কি দারুণভাবে ব্যাখ্যা করে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচণ্ড গরমের কারণে বাতাস হালকা হয়ে নিম্নচাপ তৈরি করে, আর মেরু অঞ্চলের কনকনে ঠান্ডার কারণে বাতাস ভারী হয়ে উচ্চচাপ সৃষ্টি করে। আচ্ছা, ঘনত্বের ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার পরের দুটো সূত্রের দিকে এগোনো যাক। এগুলো আরও বড় মাপের কিছু ভৌত শক্তির সাথে জড়িত। একটা হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, আর অন্যটা হলো পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘোরা বা রোটেশন। আমাদের তৃতীয় সূত্রটা হলো উচ্চতা। ভাবুন তো, মাথার উপরে বাতাসের একটা বিশাল স্তম্ভ দাঁড়িয়ে আছে। যখন কেউ সমুদ্রপৃষ্ঠে থাকে তখন পুরো স্তম্ভটার ওজন তার উপর পড়ে, তাই চাপ থাকে সবচেয়ে বেশি।
কিন্তু যতই উপরে ওঠা যায় মাথার উপরের বাতাসের পরিমাণটাও তো কমতে থাকে, তাই না? ফলে চাপও কমতে থাকে। আর এই চাপ কমার একটা নির্দিষ্ট হারও আছে। সাধারণত দেখা যায় প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ প্রায় 115 মিলিবার করে কমে যায়। সুতরাং সহজ কথা যা হলো, উচ্চতা বাড়লে চাপ কমে। আর আমাদের শেষ এবং চতুর্থ সূত্রটা হলো স্বয়ং পৃথিবীর ঘূর্ণন। হ্যাঁ, আমাদের এই গ্রহ যে বনবন করে ঘুরছে, সেই ঘূর্ণন গতিও বায়ুচাপকে প্রভাবিত করে। ব্যাপারটা সত্যি অবাক করার মতো, তাই না? দেখুন, পৃথিবীর ঘোরার গতিটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি। এই প্রচণ্ড গতির কারণে একটা কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়, যা বাতাসকে বাইরের দিকে ছিটকে দেয়। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে বাতাসের ঘনত্ব কমে যায় এবং একটা নিম্নচাপ তৈরি হয়। অন্যদিকে মেরু অঞ্চলে ঘূর্ণন গতি অনেক কম হওয়ায় বাতাস অতটা ছিটকে যায় না, তাই সেখানে উচ্চচাপ দেখা যায়। তাহলে আমরা আমাদের 4টে সূত্রই পেয়ে গেছি। এখন সময় হয়েছে এই সবগুলোকে একসাথে মিলিয়ে আমাদের মূল রহস্যটা সমাধান করার। তাহলে চলুন পুরো ছবিটা একবার একসাথে দেখি। নিরক্ষীয় অঞ্চলে বেশি জলীয় বাষ্প, বেশি উষ্ণতা এবং পৃথিবীর দ্রুত ঘূর্ণন, এই সবগুলো কারণ মিলেমিশে নিম্নচাপ তৈরি করে। আর মেরু অঞ্চলে ঘটে ঠিক এর উল্টো ঘটনা, ফলে সেখানে উচ্চচাপ দেখা যায়। এর সাথে তো উচ্চতার প্রভাব আছেই, যেটা সব জায়গায় কাজ করে। যতই ওপরে ওঠা যাবে চাপ ততই কমবে। এই 4টি কারণই মিলে পৃথিবীতে বিভিন্ন চাপ বলয় তৈরি করেছে, আর এই চাপের পার্থক্য থেকেই কিন্তু বায়ুপ্রবাহের জন্ম হয়। সুতরাং আমরা দেখলাম কিভাবে জলীয় বাষ্প, উষ্ণতা, উচ্চতা আর পৃথিবীর ঘূর্ণন একসাথে মিলে বায়ুচাপের এই পার্থক্য তৈরি করে, যা আমাদের রোজকার আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, যদি এই সামান্য চাপের পার্থক্য আমাদের প্রতিদিনের আবহাওয়া তৈরি করতে পারে, তাহলে দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনে এদের ভূমিকা ঠিক কতটা? ভাবার মতো বিষয়, তাই